দর্শক, বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। স্যার, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। আজকে বাজেট সব কিছু মিলেই আমরা রিপোর্টটি দেখলাম। সব মিলিয়ে বিএনপি সরকারের যে বাজেট আজকে প্রথম সরকার আসার পর থেকে সব মিলে আপনার প্রথমে তার মন্তব্য জানতে চাচ্ছি যে কেমন বাজেট দিচ্ছে বিএনপি? জি, ধন্যবাদ। যেহেতু বর্তমান সরকারের প্রথম বাজেট, তো সেই বাজেট নির্বাচনী যে ইশতেহার আছে তারও একটা প্রতিফলন এই বাজেটের মধ্যে থাকবে। প্রথমত যেটুকু ইন্ডিকেশন আমরা পেয়েছি সেটি হচ্ছে এটি এ যাবৎকালের মানে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট হতে যাচ্ছে, যেটি 9,38,000 কোটি টাকার হতে পারে। তো এই বাজেটের যেহেতু বড় আকারের একটা বাজেট, সরকার যেহেতু নতুন সরকার, তারা অনেক প্রতিশ্রুতি, মানুষের আকাশচুম্বী প্রত্যাশা সব কিছু মিলাতে গিয়ে একটা বড় ব্যয়ের যে এক্সপেন্ডিচার যেটি আছে সেটি এই বাজেটে আমরা আকার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যেই টাকাটা কোথা থেকে আসবে, তো সেটিও একটি চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জের আমরা যতটুকু জানতে পেরেছি যে এনবিআরকে প্রায় 6,04,000 কোটি টাকার একটা টার্গেট দেয়া হতে পারে। তো এমনিতেই এনবিআর প্রত্যেক বছর তো বাজেটের তাদের রাজস্ব কালেকশন বাড়ছে অ্যাবসলিউট নাম্বারে, কিন্তু আমরা যদি আবার পার্সেন্টেজ চিন্তা করি তো সেটি আবার যেহেতু বাজেটের আকার বাড়ছে, জিডিপির আকার বাড়ছে, পার্সেন্টেজ আকারে কিন্তু আমরা এই যে ট্যাক্স জিডিপি রেশিও সেটা অলমোস্ট নিয়ারলি 7% মধ্যেই থাকছে, যেটি বলা হয় ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম নিম্ন সারির দেশগুলোর মধ্যে একটি। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে এসে নিজস্ব রেভিনিউ মোবিলাইজেশন। তো আশা করছি যে এইবারের বাজেটে তার একটা দিক নির্দেশনা থাকবে। সরকারের যেটি হচ্ছে যে কর জিডিপি সেটি 10% মধ্যমেয়াদে নিয়ে আসা, পাশাপাশি হয়তো দীর্ঘমেয়াদে এটাকে 15% নিয়ে আসা দরকার। আপনি যদি দেখেন ভারতে এটি 20% মতো, বা আমাদের অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আপনি শ্রীলঙ্কার কথা বলেন বা অন্য দেশের কথা বলেন, সেগুলো কিন্তু 12-13% মধ্যে। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাকে 15% মধ্যে সর্বনিম্ন, তো সর্বনিম্ন হচ্ছে 15% মধ্যে রাখা। আমাদের এখানে সেটি তো যেইটুকু আমরা দেখতে পাচ্ছি সেটি একদম নিম্নের মধ্যে যতটুকু থাকা যায় সেই জায়গার মধ্যে আসছি। এখন এটাকে করার জন্য যে উদ্যোগটা দরকার, যে রিফর্মটা দরকার, এত বড় ব্যয়কে যদি সামাল দিতে হয়, এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের রেভিনিউ মোবিলাইজেশন যদি সেইভাবে আদায় না হয় তাহলে কিন্তু ব্যাংকের উপরই নির্ভরশীল করতে হবে। অন্যদিকে এক্সটার্নাল যে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সেটিও কিন্তু এখন আস্তে আস্তে কমে আসছে। তো যে কারণে ব্যাংক বরোয়িং যদি হয়, স্বাভাবিকভাবে বেসরকারি খাতের ঋণ প্রবাহ সেখানে কিন্তু বাধাগ্রস্ত হবে। সেই জায়গাটা আসলে প্রভাবটা কি হবে? তো সেই জায়গাটা সরকারের এই চ্যালেঞ্জটাই হচ্ছে, কারণ আমরা জানি যে অনেক দিন ধরে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল। এখন যেহেতু একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসছে, সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতাটাকে নিয়ে আসা। তো সেটার জন্য যারা ইনভেস্টর আছে, যারা প্রাইভেট সেক্টর আছে, তাদের একটা কনফিডেন্সের বিষয় আছে, যারা বিনিয়োগকারী আছে। কারণ বিনিয়োগকারীরা এতদিন বসেছিল যে বা অপেক্ষা করছিল যে সরকারের নীতি বা পলিসি কী ধরনের হয় সেটার উপর। তো যেহেতু এই সরকারের আমরা আশা করছি হয়তো একটা ব্যবসায়ী বান্ধব বা বিনিয়োগ বান্ধব একটা বাজেটের পরিকল্পনা এখানে থাকবে। একদিকে যেমন সরকারের চ্যালেঞ্জ হচ্ছে রেভিনিউ বাড়ানো, অন্যদিকে হচ্ছে বিনিয়োগের পরিবেশটা যাতে স্থিতিশীল থাকে। এই দুটোর মধ্যে যে সমন্বয় করাটা, সেখানেই কিন্তু এই বাজেটের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এছাড়া আমরা জানি যে শিক্ষায় হয়তো আমাদের, যদিও আমরা বলি ইউনেস্কোর সিগনেটারি হিসেবে 4-6% জিডিপির বরাদ্দ থাকা উচিত, কিন্তু গত বছরের যেমন বাজেটে এটি 1.5%-এর মতো ছিল, যে চলতি বাজেট যেটি আছে এটিকে হয়তো 2% বা 2.5% নিয়ে আসা হতে পারে। অন্যদিকে স্বাস্থ্যর যে জায়গাটা, স্বাস্থ্য খাতে আমাদের 0.5%ও আমরা খরচ করি না। তো সেই জায়গাটা হয়তো এবার এটা হয়তো বাড়িয়ে 1%-এর উপরে হতে পারে। যদিও আমরা বলি সবসময় স্বাস্থ্য খাতে 2-3% অন্তত জিডিপির বরাদ্দ থাকা উচিত।
কিন্তু অন্যদিকে চ্যালেঞ্জ হচ্ছে আসলে বাস্তবায়নটা। অনেক সময় আমরা দেখি স্বাস্থ্য খাতের কথাই যেমন আমরা শুনি অনেক বাজেট অ্যালোকেশন আছে যেটা ব্যবহার করতে পারে না, দেখা যাচ্ছে আনস্পেন্ড থাকে। এই যে ব্যয় করার যে সক্ষমতা, সেই ব্যয় করার সক্ষমতাটাও কিন্তু থাকতে হবে, শুধু অ্যালোকেশন দিলে হবে না। তাহলে আমাদের অ্যালোকেশনের জায়গাটা যেটি করছে সেই জায়গার চেয়ে এক্সিকিউশনটা যাতে ভালোভাবে হয়, ইমপ্লিমেন্টেশনটা যাতে এবং গুণগত ইমপ্লিমেন্টেশনটা যাতে হয়। অনেক সময় আমরা শুনি যে এক্সপেন্ডিচারগুলো কোয়ালিটি এক্সপেন্ডিচার হয় না। আরেকটা বড় জায়গায় সরকার এবার আমি বলবো যে সব অনেক অগ্রাধিকার দিয়েছে, সেটি হচ্ছে সামাজিক সুরক্ষা। তো এই সামাজিক সুরক্ষায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি হয়তো আগের চেয়ে বাড়িয়ে 1,45,000 কোটি টাকার মতো, এবং নতুন কতগুলো কর্মসূচিও সরকার হাতে নিয়েছে যেটি নির্বাচনী ইশতেহারে ছিল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কার্ড এক্সিস্টিং প্রোগ্রামগুলোর বাইরে এখন এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে এই যে বড় আকারের যে বাজেটটি হচ্ছে, এটিকে কিভাবে আসলে যাদের জন্য এই প্রোগ্রামগুলো নেয়া তাদের কাছে যাতে সঠিকভাবে পৌঁছে, আমরা যেটাকে বলি ইনক্লুশন এরর, অর্থাৎ যে পাওয়ার কথা না সে যাতে কোনোভাবেই এখানে ঢুকতে না পারে। যেহেতু ফ্যামিলি কার্ড নিয়েও একটি পাইলট প্রোগ্রাম করা হয়েছে, তারপরে এখন 41 লাখ বেনিফিশিয়ারি হয়তো এখানে নিয়ে আসা হবে। তো সব কিছু মিলে এই উপকারভোগী সিলেকশন এবং তাদের কাছে পৌঁছানো, এটি হচ্ছে সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে। বাট ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে আরেকটা হলো কর্মসংস্থানের যে বিষয়টা, সেটি আলোচনায় আসছি। আরও কিছু ইনফরমেশন আমরা দেখে আসবো। জি দর্শক, আলোচনা করছিলাম বাজেট বিষয়ে। সব মিলে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আবু ইউসুফ। আমরা আরও কিছু তথ্য দেখে আসতে চাই। সেক্ষেত্রে বাজেট বিষয়ে বিএনপি সরকারের প্রথম বাজেটের সার্বিক চিত্রগুলো যদি একটু আমরা দেখতে চাই, সেটি হচ্ছে যে প্রথমে আমরা জানিয়েছিলাম সেটি হচ্ছে যে মোট বাজেটের আকার আমাদের 9,38,000 কোটি টাকা। উন্নয়ন বাজেট এখানে রয়েছে এডিবিতে 3 লাখ কোটি টাকা, এবং এখানে মন্ত্রণালয় সমূহের যে পরিচালন ব্যয় সেখানে কিন্তু আমরা দেখছি যে 3,33,375 কোটি টাকা। এছাড়া নন এডিপিও মূলধন ব্যয় আমরা দেখছি যে 60,000 কোটি টাকা, এবং ভর্তুকি প্রণোদনা এবং নগদ ঋণে ব্যয় ধরা হয়েছে আমরা দেখছি যে 1,17,125 কোটি টাকা। এছাড়া সরকারের যে ঋণ কাঠামো, সেই ঋণ কাঠামো সুদ পরিশোধে কিন্তু সরকারকে ব্যয় করতে হবে 1,27,500 কোটি টাকা। এছাড়া পরবর্তীতে যদি আরও একটু দেখতে, আমরা এডিবিতে বরাদ্দ পাওয়া শীর্ষ যে 5 খাত রয়েছে, সরকার এই এডিবির মাধ্যমে শীর্ষ 5 খাতে যে ব্যয় করতে চায়, এর মধ্যে পরিবহন এবং যোগাযোগ খাতেই কিন্তু আমরা দেখছি সবচেয়ে বড় ব্যয়। সেখানে এর মধ্যে রয়েছে রেল, সড়ক এবং আকাশপথ, সব কিছু মিলেই 50,092 কোটি টাকা, যেটি জিডিপি বলা চলে যে 16.70%। শিক্ষার যেটা আমরা দেখছি যে 67,591 কোটি টাকা, সেটি রয়েছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া স্বাস্থ্য অবস্থান রয়েছে, স্বাস্থ্য খাতে কিন্তু আমরা দেখছি যে 35,535 কোটি টাকা রয়েছে। এছাড়া 4 নম্বর অবস্থান দেখছি আমরা শীর্ষ বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যেটি সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ কিন্তু সারা দেশে সরবরাহ করতে চায়। সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে আগামীতে সৌর এবং সাথে আমাদের সবচেয়ে বড় বড় যে মেগা প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা, সব কিছু মিলে সেবার নিশ্চিত এবারের ব্যয় ধরা হচ্ছে 32,691 কোটি টাকা। এছাড়া গৃহায়নে সরকার সকল মানুষের গৃহ নির্মাণ অর্থাৎ বাসস্থান নির্মাণ কিংবা নিশ্চিত করার যেটি বলি, সেই জন্য কিন্তু 20,361 কোটি টাকা এখানে ব্যয় করতে চায়। তো সব মিলে 5টি যে শীর্ষ খাত এডিবি, সেটি জানানোর চেষ্টা করলাম আমরা এখন পর্যন্ত তথ্য পাওয়া অনুযায়ী। এডিবিতে বরাদ্দ শীর্ষ 6 বিভাগ কিংবা মন্ত্রণালয়ে যেসব ব্যয় হতে পারে, এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে স্থানীয় সরকার বিভাগে 11.25%, যেটি টাকার অঙ্কে যদি আমরা বলি 33,73,73,510, এবং সড়ক পরিবহন ও মহাসড়কে আমরা দেখছি যে সব মিলে 33,74,136 টাকা। এছাড়া স্বাস্থ্য বিভাগে আমরা দেখছি যে 8.94%। এছাড়া পরবর্তীতে দেখছি আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক গণশিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে রয়েছে। এর মধ্যে রাজস্ব আদায়ে বড় একটি যোগান নিশ্চিত করতে হবে সরকারকে। সেক্ষেত্রে আয়ের যেহেতু বড় একটি উৎস রাজস্ব খাতে সরকারের চিন্তা আমরা দেখছি যে লক্ষ্যমাত্রা কিন্তু 2026-27 অর্থাৎ আসন্ন অর্থ বছরে 6,95,000 কোটি টাকা আয় করতে হবে সর্বমোট এ খাত থেকে।
এছাড়া এনবিআর কিন্তু এনবিআর খাত থেকে এর মধ্যে রয়েছে 6,04,000 কোটি টাকা। আমরা পরবর্তীতে একটু জানাতে চাই বাজেট করমুক্ত আয় সীমার মধ্যে কিন্তু রয়েছে সবকিছু মিলে 2026-27 অর্থ বছরে সাধারণ করদাতার ক্ষেত্রে এটি আয়করমুক্ত সীমা আমরা দেখছি 3,75,000 টাকা, যেটি ছিল কিন্তু চলতি অর্থ বছরের 3.5 লাখ, অর্থাৎ 25,000 টাকা কিন্তু বাড়ানো হয়েছে এবছর আসন্ন বছরে। মহিলা 65 বছর তদুর্ধ্ব বয়সীদের জন্য 4,25,000 টাকা কিন্তু করা হবে। আমরা পরবর্তীতে যেতে চাই সামাজিক নিরাপত্তা খাতের যে বরাদ্দ, সেই বরাদ্দে যেতে চাই। সেটি আমরা দেখছি যে 2021-22 অর্থ বছরে যেটি ছিল যে 1,07,614 কোটি টাকা, সেটি কিন্তু 26-27 অর্থাৎ আসন্ন অর্থ বছর যেটি আসছে সেটি কিন্তু আমরা দেখছি যে 1,45,000 কোটি টাকা বরাদ্দ রাখা হবে, যেটি চলতি অর্থ বছর আমরা দেখছি যে 1,16,731 কোটি টাকা কিন্তু বরাদ্দ রাখা ছিল। এবং তুলনামূলকভাবে কিন্তু সামাজিক সুরক্ষা খাতে যেহেতু সরকার বেশি এখানে টাচ করতে চায় বিভিন্ন সার্কেলে, সেটির জন্য কিন্তু এবারও সেটি প্রায় 1.5 লাখ কোটি টাকার জোগাড়ে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলে বলা চলে যে সরকারের যে রাজস্ব আয় ব্যয় সব কিছু মিলে কিন্তু সরকার এই বাজেট কি তাদের প্রথম যেহেতু বাজেট, এই বাজেটকে তারা যতটা সম্পৃক্ততায় নিয়ে আসতে পারে। স্যার, আমরা আলোচনা করছিলাম বেশ কিছু ইনফরমেশন নিয়ে, সেক্ষেত্রে যদি একটু সামাজিক সুরক্ষা খাতে আমরা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যে সরকার যেভাবে এই বিভিন্ন খাত টাচ করতে চায় সেটি আসলে কতটা ইফেক্টিভ কি মনে করছেন? জি, আসলে এর সফলতা ডিপেন্ড করবে হচ্ছে বাস্তবায়নের উপর, যেটি অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে সামাজিক সুরক্ষায় সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে এটিকে দিচ্ছে, যেহেতু দীর্ঘদিন ধরেই জনগণের একটা প্রত্যাশা আছে। পাশাপাশি যেহেতু মূল্যস্ফীতির একটা চাপ অনেক দিন থেকে আসছে, তো সেটিকে আমি মনে করি যে যারা একটু সীমিত আয়ের মানুষ তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য এই বাজেটে সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন এর সফলতা ডিপেন্ড করবে হচ্ছে এর বাস্তবায়ন, অর্থাৎ এই যে 1,45,000 কোটি টাকা যাদের জন্য যেই খাতে দেয়া হচ্ছে তারা যাতে ঠিকমতো পায়, সেখানে যাতে ইনক্লুশন এরর যেটি আমরা সবসময় বলে থাকি সেটি যাতে না হয়, অর্থাৎ যে পাওয়ার কথা না সেই জায়গাটা খুব ভালো করে আসলে মাঠ পর্যায়ে তদারকি করতে হবে। যদিও আমি জানি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা কিন্তু কাজ করছে, এর আগে যখন পাইলট হয়েছে তারা অনেক যাচাই বাছাই করে, আপনারা জানেন যে এখন একটা পিএমটি স্কোর করা হয়, সেই স্কোরের ভিত্তিতে দেখা যাচ্ছে যে প্রক্সিমিস টেস্ট যেটাকে আমরা বলি, সেখানে একদম যারা নিচের সীমার মধ্যে আছে তাদেরকেই আসলে এখানে টার্গেট করা হয়। এর বাইরেও কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে, কিন্তু এটি যাতে নিয়মিত করা হয়, অর্থাৎ একটা আছে যে ভেরিফিকেশন অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল, সেটা সার্ভাইভাল ভেরিফিকেশন হতে পারে, সেটা যাতে বিভিন্ন সময় অ্যাডজাস্টমেন্ট করা যায়, প্রত্যেক বছর যাতে মাঠ পর্যায়ে এটি যাতে থাকে, সেটির উপরেই আসলে সামাজিক যে নিরাপত্তা কর্মসূচির বাট ওভারঅল যেহেতু ফ্যামিলি কার্ড একটা নারীর ক্ষমতায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি মনে করি এটি একটি ভালোভাবে কাজ করবে। কিন্তু আমরা আলোচনা আবার ফিরবো, আমরা ভোক্তা পর্যায়ে যে পণ্যের দামগুলো কমেছে কিংবা বেড়েছে সেটি একটু দেখে আসতে চাই। ভোক্তার উপর উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল ডাল সহ 60টি নিত্যপণ্যে কর ছাড় দিতে যাচ্ছে সরকার। শুল্ক প্রত্যাহার হচ্ছে ক্যান্সার সহ 68 ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতেও। দেশে ফ্রিজ এসি উৎপাদনেও ভ্যাটের হার নামছে অর্ধেকে। উৎসে কর হ্রাসের প্রস্তাবে কমবে স্বর্ণের দাম, বিপরীতে রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব আসছে নতুন বাজেটে। নিত্যপণ্যের বাজারে উচ্চ মূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি 9.42% ঘরে, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর 1% থেকে নামছে 0.5%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক। কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহার হচ্ছে। সংসার শুরুর পরিকল্পনা করছেন? এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামছে। এছাড়া ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়ছে।
তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলছে। সংসার তো আছেই, সন্তান দিবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হচ্ছে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসছে। স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে 5% উৎসে কর কমিয়ে মাত্র 0.5% করা হচ্ছে। এছাড়া জুয়েলারি সেবায় 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে 2,500 টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ হচ্ছে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হচ্ছে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $7 নির্ধারণ করা হচ্ছে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10% থেকে নামছে 5%। প্রত্যাহার হচ্ছে 7% আগাম করও। তুলে নেওয়া হচ্ছে এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। সুবিধা মিলবে স্থানীয় ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের। টায়ার টিউব শিল্প শক্তিশালী করতে উৎপাদনে লাগে এমন দুটি কাঁচামালে মিলবে রেয়াতি সুবিধা, এতে কমবে দাম। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 51টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। প্রত্যাহার হচ্ছে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 800 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর থাকা 10% ভ্যাটও সম্পূর্ণ প্রত্যাহার হচ্ছে। এতে হার্টের রিংয়ে 20,000 টাকা এবং চোখের লেন্সে দাম কমবে 5,000 টাকা পর্যন্ত। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হচ্ছে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমছে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়বে, যাতে বাড়বে রডের দাম। এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিন ও নিকোটিন পাউচের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ হচ্ছে। উচ্চ স্তরের 10 শলাকার সিগারেটের প্যাকেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করা হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হচ্ছে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হচ্ছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও আলোচনায় ফিরছি। স্যার, বেশিরভাগ পণ্যের দামে আমরা দেখলাম যে নিম্নমুখী, 2-3টি খাতের বলা চলে যে দাম বাড়বে, কি মনে করছেন? না, ওভারঅল যেটি দেখে মনে হচ্ছে যে খাদ্য সামগ্রী, যেগুলো নিত্য প্রয়োজনীয় একদম, কৃষি যন্ত্রপাতি থেকে আরম্ভ করে কিছু স্বাস্থ্য যে ইকুইপমেন্ট, হেলথ ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোর প্রতি এবং কম্পিউটার সামগ্রী সেগুলোর প্রতিও কিন্তু দাম কমতে পারে বলে জানা গেছে। এখন আসলে অনেক সময় হয় কি, সরকার হয়তো বিভিন্ন শুল্ক হার সমন্বয় করে, কিন্তু বাস্তবায়নটা যদি ঠিকমতো মনিটর না করা হয় তখন এক ধরনের ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশে তো বোঝেন, একবার দাম বেড়ে গেলে সেই দাম কমাটা অনেক কঠিন হয়ে যায়। এই যে সরকার যে ঘোষণাগুলো দিচ্ছে তার বাস্তবায়ন যাতে হয় এবং যেই জনগণের জন্য এই সুবিধাগুলো দিতে যাচ্ছে ওই জনগণ যাতে তার সুবিধাটা পায় সেটি আসলে নিশ্চিত করতে হবে। অর্থাৎ তদারকিটা খুব জোরালোভাবে করতে হবে, যাতে সরকারের যে নীতি সহায়তা বা যে সাপোর্টগুলো আছে তার যাতে সঠিক বাস্তবায়ন হয়। আমরা আলোচনায়